আমার মনেরই অঙ্গনে গল্প। বাসুর রাতে 3 কেজি পুঁটি মাছ কাটার জন্য দরিয়ে দিল মহুয়ার বড়জা। মহুয়া মাছগুলোর দিকে অবাক দৃষ্টিতে তাকিয়ে রয়েছে। তার দৃষ্টি লক্ষ্য করে বড়জা কড়া গলায় বললেন, শুধু তাকিয়ে থাকলে হবে, জলদি মাছগুলো কেটে নাও। এত মাছ, স্পষ্ট সুরে কথাটি বলে মহুয়া। তার যা কথাটি শুনতে না পেলেও বিদ্রুপ করে বলে, তোমার তো মেলা গুণ। তোমার মামা তো তোমার গুণের বর্ণনা করতে করতে শেষ। দেখে কেমন গুণ তোমার, না শুরু করো। মহুয়া কথা না বাড়িয়ে শাড়ির আঁচল কোমরে পেঁচিয়ে বটি হাতে তুলে নেয়। অতঃপর মাছ কাটতে শুরু করে। এটা দেখে তার যা বলে, এই তো বেশ হচ্ছে, সবটা কেটে ধুয়ে বেছে রাখো, আমি ঘুমাতে গেলাম। এটা বলে মহুয়ার বড়জা চলে যায়। মহুয়া মরা মরা হয়ে মাছ কাটতে থাকে। নিজের ভাগ্যের উপর খুবই রাগ হচ্ছিল। এমন জীবন না দিলেও তো হতো। মহুয়ার বড়জা অর্থাৎ রানী কলতলা থেকে ঘরের মধ্যে প্রবেশ করতে তার ননদ ফিরুজা বলে, বড় ভাবি, তুমি একা এলে যে? নতুন ভাবিকে বাহিরে একা রেখে আসলে কেন? সে কাজ করছে। কাজ? ফিরুজা অবাক হয়ে যায়। রানী খুবই স্বাভাবিক গলায় বলে, হ্যাঁ, মাছ কাটতে বসিয়ে দিয়েছি। এমনিতে ও আজ বাসুর তো হবে না, তাই এটা করেই রাত পার করুক। কি, এজন্যই মতির কাছ থেকে 3 কেজি পুঁটি মাছ কিনছিলে? ফিরুজার বিস্ময় কাটে না। সে প্রশ্নের জবাব না দিয়ে বাহিরে চলে আসে। কলতলায় বসে মহুয়া মাছ কাটছিল। ফিরুজা এসে নরম গলায় বলে, ভাবি, হাত ধুয়ে ঘরে আসো, তোমাকে এসব করতে হবে না। ফিরুজার পিছনে রানীও সেখানে এসে উপস্থিত হয়। মহুয়া ননদের কথা শুনে তার দিকে তাকায়। তৎক্ষণাৎ বড়জা দেখে তার চোখে চোখ রাখে, অর্থাৎ তার এখন কি করা উচিত। রানী খুবই কড়া গলায় বলে, ফিরুজা, তোমার যদি এত মায়া লাগে তবে তুমি তোমার ছোট ভাবিকে সাহায্য করতে পারো, কিন্তু হ্যাঁ, মাছ সব সুন্দরভাবে কেটে বেছে না দেওয়া অবধি তোমার ছোট ভাবি উঠতে পারবে না। ভাবি, তুমি তো এমন না, তাহলে নতুন ভাবির সঙ্গে এমন করছো কেন? তাছাড়া এত মাছ একা হাতে কাটা সম্ভব? সম্ভব, খুবই সম্ভব। মেয়ে তো খুব গুণী, গুণের তো কম বয়ান দিল না, এবার গুণটা প্রকাশ করুক। রানী ব্যঙ্গ করে কথাটি বলে। ফিরুজা রানীকে বোঝানোর চেষ্টা করে, কিন্তু না, রানী শুনে না। এইসব মাছ মহুয়াকে কাটতে হবে, তাতে যত রাত হবে হোক। ফিরুজা খুবই শান্ত গলায় বলে, মেয়েটার কি দোষ বলো? পরিবার ভুল করেছে, এখানে শুধু শুধু মেয়েটাকে শুধু তৈসিফ আমাকে কতটা ভরসা করতো জানো? ও আমার জন্য ও আপন ছোট ভাইয়ের মতো ছিল। আমি আমার সেই ছোট ভাইয়ের জন্য পাত্রী ঠিক করলাম। পাত্রী তার পছন্দ হলো, সব হলো, কিন্তু বিয়ের আসরে গিয়ে পাত্রী বদলে গেছে। সুন্দরী পাত্রী মুহূর্তে কালো হয়ে গেল, তার পরিচয় বদলে গেল। যখন এটা নিয়ে কথা উঠল, তখন তার বাবির বাড়ির লোক কি বলছে? বলছে মেয়ে খুব গুণী, আপনাদের সংসারের লক্ষ্মী হবে, এখন হুক লক্ষ্মী। এতটুকু বলে রানী থামে। ফিরুজা চুপ হয়ে যায়। অতঃপর রানী আবার বলে, তৈসিফটার আগে দুঃখে এই রাতে ঘর ছাড়লো, কোথায় গিয়েছে কে জানে, স্বামীকে তো রাখতে পারে নাই, এবার বাসুর রাতটা মাছ কেটেই কাটাক। অনেক গুণ না, গুণটা দেখাক। তোমার যদি এত দরদ লাগে তবে তুমিও তার সঙ্গে মাছ কাটতে বসো। এটা বলে বিরক্তি নিয়ে রানী চলে যায়। ফিরুজা তার যাবার পানে তাকিয়ে থাকে। অতঃপর সে মহুয়াকে সাহায্য করতে এগিয়ে যায়। মহুয়া এটা দেখে বলে, অনেক রাত হলো আপা, আপনি ঘরে গিয়ে ঘুমান, আমি সবটা সামলে নেব। ফিরুজা মুচকি হাসি দিয়ে মহুয়ার দিকে তাকায়। মেয়েটার কণ্ঠটা বেশ মিষ্টি, খুব নমনীয় গলায় কথা বলল। বেশ লাগলো ফিরুজার। সেই কথা গুরুত্ব না দিয়ে নিজে ও মাছ কাটতে বসে। অতঃপর শান্ত গলায় বলে, বড় ভাবি এতটা খারাপ নয় যতটা তুমি ভাবছো। আসলে তোমরা এভাবে প্রতারণা করলে তো ভাই ওর আগের মাথায় ভাবিকে দুটো কথা শোনালো, সেটা নিতে পারেনি ভাবি, মাত্র বলল, শুনলে না? ভাই তার কাছে আপন ভাইয়ের মতো। আমাদের বড় ভাবি আমাদের খুব ভালোবাসে, সেজন্য তোমাকে মন থেকে ভেবে নিতে পারছে না। তবে চিন্তা করো না, কয়েকটা দিন যাক, সব ঠিক হয়ে যাবে। মহুয়া কিছু বলল না, চুপ করে শুধু শুনল। সেই সাথে হাত চালু রেখেছে, কাজ করে যাচ্ছে। ফিরুজা ঘন্টা খানেকের মতো কাজে সাহায্য করলে। অতঃপর আর না পেরে বলে, এত মাছ এই রাতে কাটা সম্ভব নয়, বাকিটা এভাবে ফ্রিজে রেখে দাও ভাবি। আর করতে হবে, যতটা করা হয়েছে তাতেই হবে। আপনি যান আপা, আমি সামলে নেব। মহুয়া বেশ শান্ত গলায় বলল। সে বেশ ভয় পাচ্ছে, কাজ বাকি রাখলে যদি রানী তাকে কাল ঘর ছাড়া করে এই বাড়িতে আর না রাখতে চায়। সে কোনো অবস্থায় এমনটা চায় না, তাই কোনো ভুল করতে চায় না। ফিরুজা অনেক জুরোজুরি করে ও পারল না, শেষে বাধ্য হয়ে নিজেই চলে গেল।
তার খুব ঘুম পাচ্ছে, এসব কাজ করতে ভালোও লাগছে না। তাই মহুয়াকে রাজি করাতে না পেরে একাই চলে যায়। সে অবশ্য আবার ও রানীর কাছে গিয়েছিল। রানী বললেই মহুয়া উঠে আসবে, এটা সে বেশ বুঝেছে। তাই রানীর কাছে অনুরোধ করতে আবার গেল, কিন্তু কাজ হলো না। রানীর মধ্যে অন্যরকম এক জেদ কাজ করছিল। মহুয়াকে এই শিক্ষাটা দিতে পেরে বেশ ভালো লাগছে। ফিরোজা শেষবারের জন্য বলে, নতুন মানুষ, এই রাতে কলতলায় একা থাকবে, যদি ভয় পায়। ভাবি এত রাগ করছো কেন? একটু সদয় হও। মেয়েটা মামার বাড়ির মানুষ, নিজের বাবা মা নাই। আমার তো মনে হয় ওই মেয়ে নিজে ভিকটিম, হয়তো বাধ্য হয়ে এমন কাজ করেছে। তার পরিবারের শান্তি তাকে এভাবে দেবে? ফিরোজার এসব কথা কাজ হলো না, বরং রানী তাকে ধমক দিয়ে ঘুমাতে পাঠালো। ফিরোজা বাধ্য হয়ে ঘরে চলে গেল। রানীও তার ঘরের দরজা বন্ধ করে বিছানায় এসে শুয়ে পড়ল। রানীর স্বামী আফজাল বলে, এতটা কঠোর হতে তো তোমাকে কখনো দেখিনি। নতুন মেয়েটার উপর একটু বেশি কঠোর হচ্ছ না? তোমার এটা বেশি মনে হচ্ছে? রানী শান্তভাবে জানতে চায়। আফজাল মাথা নাড়ায়। রানীর মুখটা মুহূর্তে অন্ধকার হয়ে যায়। এটা দেখে আফজাল তাকে জড়িয়ে ধরে বলে, তোমার কোনো দোষ নেই। কতটা তো বড়, তাই কঠোরতা একটু বেশি। ছাড়ো আমায়, যাই দেখি মেয়েটা কলতলা বয়ে মরে পড়ে রয়েছে কি না। এটা বলে রানী উঠে দাঁড়ায়। আফজাল স্নাল হাসে। সরাসরি বলছে না যে এবার তার ও মেয়েটার জন্য চিন্তা হচ্ছে। তাছাড়া এত রাতে এত বড় কাণ্ড ঘটনাটা ও তার ভুল ছিল, এটা এখন ঠিকই উপলব্ধি করতে পেরেছে, কিন্তু সরাসরি স্বীকার করল না। এটা ভেবেই আফজাল হাসে। রাত তখন 12:30। বিয়েবাড়ির প্রবেশ সন্ধ্যাবেলা শান্ত হয়ে গিয়েছে। যা এক কাণ্ড ঘটেছে, তাই কেউ আর মজা করতে পারল না। দূরের আত্মীয় স্বজন ও সব চলে গিয়েছে। রয়ে গেছে শুধু বাড়ির সদস্যরা, যাদের মাঝে ফিরোজা এবং তার বাচ্চারা ছিল। বাচ্চাদের রাত 10টা নাগাদ রানী ঘুমাতে পাঠিয়ে দেয়। ইতিমধ্যে তৌফিক রাগ দেখিয়ে ঘর থেকে বের হয়ে গিয়েছিল। সেটা নিয়ে রাত 11টা নাগাদ আলোচনা হলো। অবশেষে বড়দের ঘুরে ঘুমাতে পাঠিয়ে রানী মহুয়াকে নিয়ে কলতলায় আসে। সেই সময় মাছ কাটতে বসিয়ে দেয়। তখন থেকে 1.5 ঘন্টা ধরে মহুয়া এখানেই বসে। যদিও ফিরোজা এতক্ষণ ছিল, তবে সে চলে যেতে মহুয়া একা হয়ে পড়ে। কিছুটা ভয়ও করছিল, তবে ভয়টাকে গুরুত্ব না দিয়ে নিজের কাজ করছিল। তৈসিফ সবে বাড়ি ফিরে সদূর দরজার দিকে পা বাড়াতেই হঠাৎ থেমে যায়। কলতলার লাইটটা জ্বলছে। টিনের ছাউনি থেকে ঝুলে একখানা হলদেলে আলো। চারপাশে অজস্র মশা পোকা গুনগুন করে ঘুরছে। আলোটা স্থির নয়, মাঝে মাঝে কেঁপে উঠে, যেন যে কোনো সময় নিভে যাবে। কলের মুখ, ভেজা মাটি আর চারপাশের ছায়াগুলোকে অদ্ভুতভাবে লম্বা করে মাটিতে ছড়িয়ে দিয়েছে সেই আলো। ঠিক সেই আলোতেই কলতলায় কাউকে বসে থাকতে দেখা গেল। লোকটা নড়ছে না। আরও আলো দারো ছায়ার মুখটা স্পষ্ট নয়, শুধু বসে থাকার ভঙ্গি আর ছায়ার রেখা বোঝা যায়। তৌফিক একটু থমকে দাঁড়ালো। কিছুটা রাগান্বিত গলায় বলল, কে? মহুয়া চমকে উঠে হাতের মাছটা নিয়ে পড়ে যায়। এই কণ্ঠটা তার চেনা, তবুও হঠাৎ চমকে যায় মহুয়া। ইতিমধ্যে তৌসিফ সেখানে এসে উপস্থিত হয়। মহুয়ার মুখের দিকে না তাকিয়ে হাতের দিকে তাকায়। হাতে মাছের আঁশ লেগে রয়েছে। তৌসিফ কিছুটা জাজ নিয়েই বলে, এসব কি? মামার আদরের মেয়েটি এসেই তার গুণ দেখাতে শুরু করে দিয়েছে। বাহ! তৌসিফ ব্যঙ্গ করে কথাটি বলে। তার কণ্ঠে শুধু ব্যঙ্গ নয়, সঙ্গে ছিল কঠিনতা। মহুয়া বয়ে কাচুমাচু হয়ে দাঁড়িয়েছিল। এরই মাঝে রানী সেখানে এসে উপস্থিত হয়। তৌসিফ তাকে দেখে মহুয়া ব্যঙ্গ করে বলে, দেখো ভাবি, মামার মেয়েটির বেশ গুণ রয়েছে। মশার কামড় খাওয়া, ভূতের চুবল খেয়ে মাছ কাটতে পারার গুণ, বাহ, পুরো গুণে ভরপুর। এত গুণ আমি কোথায় রাখি? মহুয়া চুপচাপ দাঁড়িয়ে আছে। তৌসিফ কাটা মাছের দিকে চোখ দিয়ে কঠিন গলা বলে, মাছ কাটা হয়নি, এটার মাথা বেঁকে গেছে, এটার মাথা তো নাই সাথে। এই গুণ তোমার? কথাটি শুনে রানী মুচকি হাসি দেয়। অতঃপর তৌসিফকে শান্ত করতে বলে, এগুলো আমি কাটতে দিয়েছি তোর বউয়ের গুণটা দেখতে। যাক, সেসব তুই ঘরে যা। রানীর কথা শুনে তৌসিফ কিছুটা অবাক হয়। এটা তার বাবির কাজ। তৌসিফ খুশি হলো না। সে বুঝতে পারছে তার কথা কষ্ট পেয়ে তার বাবি এমনটা করেছে। সে তো মেয়েটাকে কষ্ট দিতে চায়, প্রতিশোধ নিতেই বিয়ে করেছে, তাই বলে এভাবে নয়। রানী আবার তৌসিফকে ঘরে যেতে বলে। তৌসিফ না গিয়ে আর চোখে মহুয়ার দিকে তাকায়। রানী বিষয়টা লক্ষ্য করে বলে, তোর বউয়ের গুণ দেখা শেষ। আপাতত আজ আর গুণ দেখবো না। এত বউ বউ করো না তো। টক জুচ্চুর একটা মেয়ে, জুচ্চুরের বংশধর, এমন প্রতারক আমার বউ হওয়ার যোগ্য রাখে না, মোটেই না। তৌসিফ কথাটি বলে চলে যায়। মহুয়ার এই কথা খুবই খারাপ লাগে। তার কান্না এসে যায়, তবে খুব কষ্টে সে চোখের পানি আটকায়। রানী মহুয়ার দিকে না তাকিয়ে বলে, সব মাছ ফ্রিজে রেখে হাত ধুয়ে ঘরে যাও। মহুয়া মাথা নাড়ায়। অতঃপর রানীর কথা মতো কাজ করে।
তবে সে কোনো ঘরে যায় না। খাবার ঘরের এক কোণে চুপচাপ দাঁড়িয়ে থাকে। সে ঠিক বুঝতে পারছে না এখন কোন ঘরে যাবে, তার স্বামীর ঘরে, কিন্তু সে কি এটা ভালোভাবে নেবে? মহুয়া কোনো কিছু বুঝে উঠতে না পেরে চুপচাপ সেখানে দাঁড়িয়ে থাকে। রানী এসে তাকে এভাবে দাঁড়িয়ে থাকতে দেখে গম্ভীর গলায় বলে, সারা রাত দাঁড়িয়ে থাকবে? মহুয়া জবাব না দিয়ে করুণ চোখে রানীর দিকে তাকায়। রানী তার মনের অবস্থা বুঝতে পারে, এবার একটু নরম গলায় বলে, চলো। কিন্তু মহুয়া পুরোটা বলতে পারে না। তার যে বেশ ভয় হচ্ছে। তৈসিফ যে খুব রাগী সেটা তার কথায় বেশ বুঝেছে মহুয়া। এখন তার ঘরে যাবে ভাবতেই ভয় হচ্ছে। এটা দেখে রানী কঠিন গলায় বলে, স্বামীর কাছে যেতে এত ভয় কিসের? বিয়েটা এভাবে করার সময় তো ভয় কাজ করছিল না, এখন এত ভয় পাচ্ছ কেন? সারা জীবন কাটাতে হবে, তার সাথেই কাটাতে হবে। তাই এসব ভয় বাদ দিয়ে যা করলে স্বামী সন্তুষ্ট হবে সেটাই করো। তার মন জুগিয়ে চলার চেষ্টা করো, চলো। রানী এগিয়ে যায়, তবুও মহুয়া এগিয়ে আসতে সাহস পাচ্ছে না। এটা দেখে রানী কিছুটা রাগ নিয়ে বলে, আমার জন্য আমার স্বামী অপেক্ষা করছে, তোমার জন্য তার মনে কষ্ট দিতে পারবো না। এটা বলে মহুয়ার ডান হাত শক্ত করে ধরে অতঃপর টেনে তৈসিফের ঘরে নিয়ে আসে। তৈসিফ রানীকে মহুয়াকে নিয়ে আসতে দেখে কাট কাট গলায় বলে, এই মেয়েটাকে এখানে নিয়ে আসলে কেন? তোর বউ তবে কই থাকবে? রান্না করে। যদি তোর মনে হয় ঘরে রাখবি, না তবে পাঠা রান্না করে। আমার কোনো সমস্যা নাই, আমি তোদের মাঝে আসবো না, যাচ্ছি আমি। এটা বলে কাউকে কিছু বলার সুযোগ না দিয়ে রানী চলে যায়। তৈসিফ বিরক্তিকর মুখ নিয়ে মহুয়ার দিকে তাকায়। মহুয়া মেজের দিকে তাকিয়ে রয়েছে, সে বেশ ভয় পাচ্ছে। ভয়ে সোজা হয়ে সেখানে দাঁড়িয়ে রয়েছে। এটা দেখে তৈসিফ রাগী গলায় বলে, খুঁটির মতো দাঁড়িয়ে আছে দেখো, দেখলেই মন চায় চড়িয়ে গাল লাল করে দেয়, জুচ্চর মেয়ে। মহুয়া কথাটি শুনে অপমানিত হয়। সে জানে এই অপমান তাকে সারা জীবন সহ্য করতে হবে, কিন্তু তার দোষ কোথায়? সে তো বাধ্য করেছে। এমন প্রতারণা তো করতে চায়নি। তার মামি কত অসহায় হয়ে তাকে অনুরোধ করেছিল, তাই তো বাধ্য হয়েছে। মা মরা মেয়ে মহুয়া মায়ের মৃত্যুর পর বাবা হয়ে গেল পর। তার নতুন সংসারে জায়গা হয়নি মহুয়ার, অতঃপর মামা তাকে জায়গা দিল। একজন অনাথ যেভাবে বড় হয় সেভাবেই সে বড় হয়েছে, কিছুটার অন্যের বোঝা হয়ে। তবুও ভালোই ছিল, যতটা ছিল খারাপ নয়। মামার সংসারে বেশ কয়েক বছর কাটালো। বয়স বাড়ল, 17 বছর বয়স থেকে তার জন্য পাত্র দেখা হচ্ছিল, কিন্তু না, মনের মতো পাত্র পাওয়া যাচ্ছিল না। গায়ের রংটা চাপা বলে কেউ পছন্দ করল না। যারা করেছে তাদের চারিত্রিক বৈশিষ্ট্য ভালো নয়, তাই মামা দিল না। অবশেষে বাধ্য হয়ে মামা সুন্দর মেয়েটাকে দেখিয়ে তার বিয়ে ঠিক করলো। বিয়ের আসরে তৈসিফের পরিবার সবটা বুঝতে পারলে তারা রেগে যায়। মামা তখন অসহায় হয়ে হাতে পায়ে দাঁড়িয়েছিল, বারবার বলেছিল, আমার মেয়েটা খারাপ নয়, ও খুব গুণী, এই বিয়েটা ভাঙবেন না, তাহলে মেয়েটা কলঙ্কিনী হবে, আর বিয়ে হবে না। মেয়েটার গায়ের রংটা শুধু চাপা, তাছাড়া ওর মাঝে সব গুণ রয়েছে। বিশ্বাস করুন, এত গুণী মেয়ে আপনারা কখনোই পাবেন না, দয়া করে বিয়েটা ভাঙবেন না। মামা সেই আকুতি নয়, বরং তৈসিফের জেদে তাদের বিয়ে হলো। তৈসিফ এটা মেনে নিতে পারছিল না, তার সাথে প্রতারণা হয়েছে, তাও এত বড় প্রতারণা। তাই তো রাগে জেদে বিয়েতে মত দিল। বিয়ে করে মহুয়াকে কষ্ট দেবে, তার প্রতারণার শাস্তি দেবে। মহুয়া নিজের এই ভাগ্যকে মেনে নিয়ে এই ঘরে এসেছে। মহুয়া এসবই ভাবছিল। তার ভাবনায় বাধা দিয়ে তৈসিফ কর্কশ গলা বলে, সামনে থেকে সরছে দেখো, মনটা চায় একটা চড় বসিয়ে দেয়। এই বেয়াদব মেয়ে, সর। মহুয়া চমকে উঠে, সে দ্রুত 2 কদম পিছিয়ে যায়। তৈসিফ এবার মহুয়ার ভয় মিশ্রিত মুখের দিকে তাকায়। মেয়েটি দেখতে তো খারাপ নয়। লেখকের উপন্যাসের ভাষায় যদি মেয়েটির সৌন্দর্য বর্ণনা করে তবে এমন হবে। মেয়েটির চেহারা গুলগাল, যেন কালো চন্দ্রের মৃদু আলো মিশে আছে। চোখ দুটো গভীর, জলে ভেসে থাকা মধুর ঝিলিকের মতো, যার ভিতর এক অদৃশ্য রহস্য লুকানো। ঠোঁটগুলো কোমল ও নিখুঁত, হালকা হাসিতে যেন মন ছুঁয়ে যায়। তার গায়ের রং চাপা, ধূসরতার সঙ্গে মিশে থাকা নরম সোনালি রঙের ছায়া যেন এক ধরনের নিখুঁত ভারসাম্য রক্ষা করছে। পুরো মুখ মাখা মায়াবরা এক টুকরো চুপচাপ জাদু, যা শুধুই তাকালে মনের ভিতরে নিঃশব্দতা ও আকর্ষণ জাগায়। তৈসিফ নিজের ভাবনা দেখে বুকা বনে গেল। নিজেকে মনে মনে একটি গালি বসিয়ে দিয়ে বলে, শালার জুচ্চর, এটা জুচ্চর, এভাবে দেখার কিছু নেই। অতঃপর মহুয়াকে উদ্দেশ্য করে বলে, যদি মনে হয় রাতটা এভাবে খুঁটি হয়ে পার করতে পারবে তবে সেটাই করো, আর যদি মনে হয় পারবে না তবে বিছানার ওপাশে শুয়ে পড়ো। খবরদার ঘুমের মধ্যে আমার গায়ের উপর এসে যেন না পড়ো, তাহলে কিন্তু খুব খারাপ হবে, একদম লাগিয়ে দিব কয়েকটা। এটা বলে তৈসিফ নিজের পাশে গিয়ে শুয়ে পড়ল।
মহুয়া তখনও দাঁড়িয়েছিল। তৈসিফ তার দিকে আর চোখে তাকিয়ে বলে, লাইট বন্ধ করে দাও। মহুয়া দ্রুত বন্ধ করে দেয়। তৈসিফের আদেশ পাওয়া মাত্রই কাজটি করে। এটা দেখে তৈসিফ মনে মনে হাসে। বেশ ভালো তো, বউ মানুষ এভাবে কথা শোনার আগে কাজ করে দিলে মন্দ নয়। এটা ভেবে হাসছে তৈসিফ। এদিকে মহুয়া সংকোচ কাটিয়ে ধীরে ধীরে এবার তার পাশে এসে শুয়ে পড়ে। রানী বিছানায় শুয়ে আনমনে ভাবছিল। তাকে ভাবনায় দেখে আফজল নরম গলায় বলে, কি ভাবছো? খারাপ লাগছে আজকের দিনে মেয়েটার সঙ্গে এমন করায়? না, যা করেছি বেশ করেছি। শাশুড়ি মা তো বেঁচে নেই, আমি শাশুড়ি মায়ের রুলটা প্লে করলাম না হয়। এটা বলে রানী উল্টো দিকে ঘুরে যায়। আফজাল মুচকি হাসে। তার বউটা রাগের মাথায় এমনই দুই একটা ভুল কাজ করে ফেলে। পরে ভুলটা বুঝতে পেরে নিজেই অনুশোচনায় ভুগে। তবে সচরাচর তো সে রাগে না, আজ এত রাগলো কেন? তৈসিফের ওই কথায়। হ্যাঁ, তৈসিফ বউ নিয়ে বাড়ি এসেই রানীর উদ্দেশ্যে বলে, ভাবি আমি তোমার থেকে এমনটা আশা করিনি। আমি ভেবেছি তুমি আমাকে সন্তানের মতোই ভাবো। তুমি আমার জন্য যেই পরিবার খুঁজে বের করবে সেটা ভালোই হবে। তোমার ভরসায় ওই বাড়ির মেয়ে দেখতে গেলাম, শেষে কিনা তারা প্রতারক বের হলো। তোমাকেই তো দায়িত্ব দিয়েছিলাম, ঘটক ও তোমার পরিচিত, তাও এটা জানতে পারলে না তারা তাদের বিবাহিত মেয়েকে দেখিয়েছে এবং বিয়েটা অন্য কারো সাথে দেওয়ার ফন্দি করেছে। তৈসিফের এই কথাটা বড্ড গায়ে লেগেছে রানীর। বিশেষ করে তার মনে হয়েছে তৈসিফ ভাবছে সে তার জন্য ইচ্ছে করে এমন পরিবার বাছাই করেছে। হয়তো সে সবটা জানতো, সে তৈসিফের ভালো চায় না বলেই এটা করেছে। এমনটাই রানী ভাবছে। সেজন্য প্রচন্ড কষ্ট পায়, যেটার আগে বদলে যায়, যেটার বদলা সে মহুয়ার উপর দিয়ে নেয়। আফজাল সবই বুঝতে পারে। সে নিজের স্ত্রীর মন ভালো করতে বলে, তৈসিফ তোমাকে খারাপ ভাবছে না। সে সেই সময়ের আগে ওই কথাটা বলেছে। বিশ্বাস করো, ও কখনোই এটা ভাববে না যে তুমি ওর খারাপ চাইতে পারো, কখনো না। তাই ও কারণে কষ্ট পেও না। তাছাড়া যা হওয়ার তো হয়ে গেছে। এবার বড় ভাবি হিসাবে তোমার উচিত ভাইয়ের সংসার গুছিয়ে দেওয়া। আফজাল কথাটি বলে রানীর জবাবের আশায় বসেছিল, তবে রানীর থেকে কোনো জবাব আসে না। রানী ঘুমিয়ে পড়েছে। তার কথা শুনতে পায়নি ভেবে আফজাল কিছুটা হতাশ হলো।